দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আপনার আমার ঘামে শ্রমে যে সরকারি রাজকোষ তিলে তিলে ভরে উঠে, সেই রাজকোষ ফাঁকা করে দিচ্ছে পাহারাদাররা। বলছিলাম রাজস্ব বিভাগ ও প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কথা। কিভাবে অবৈধ উপায়ে অসাধু পথে অঢেল সম্পদের মালিক হয়েছেন ওই কর্মকর্তারা। চলুন দেখি সেই গল্প। একটি ছাগল যেন দুর্নীতির ঢাকনা খুলে দিল। রাজস্ব কর্মকর্তা মতিউর পুত্রের 15 লাখ টাকার ছাগল কেনার ঘটনায় একের পর এক থলের বিড়াল বের হয়ে আসতে থাকে। দুর্নীতিবাজদের একজন সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার এনামুল হক। ফেনীর সোনাগাজী উপজেলা সদর ইউনিয়নের মনগাজী বাজার সংলগ্ন ছাড়াইতকান্দির এক দরিদ্র পরিবারের জন্ম এনামুল হকের। 6 ভাই বোনের মধ্যে সবার বড় এনামুল পড়াশোনার খরচ চালিয়েছেন টিউশনি করে। বাবার টানাপোড়েনের সংসারে হাল ধরতে চাকরি খুঁজতে ঢাকায় আসেন এনামুল। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাস্টমসের সহকারী কমিশনার হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। শুরু হয় এনামুলের উত্থান পর্ব। পারিবারিক ভিটা ছেড়ে পুরো পরিবার নিয়ে বসতি গাড়েন সোনাগাজী উপজেলা পরিষদ সংলগ্ন 5 নম্বর ওয়ার্ডের তুলাতলি এলাকায়। এখানেই নির্মাণ করেছেন 4টি বিলাসবহুল ভবন। একে একে বাড়তে থাকে এনামুলের সম্পদ। একটা সময় ফুলে ফেঁপে যেন সম্পদের কুমির বনে যান এনামুল। এলাকাবাসী জানান 6 নম্বর ওয়ার্ডের জারা কমিউনিটি সেন্টারের পূর্ব পাশে এনামুলের রয়েছে 60 শতক জমি। সেই সঙ্গে মোহরি প্রজেক্টে পৃথক 2 স্থানে 20 একর জমিসহ একটি ডুপ্লেক্স বাংলো বাড়ি এবং মৎস্য ও গরুর খামার। একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত সম্পদের মালিক হলেন, প্রশ্ন তার নিজ গ্রামের মানুষের। মনে হয় সম্পূর্ণ অবৈধ ঘুষ বাণিজ্য। যেহেতু একজন মানুষ ব্যক্তি চাকরি করে কয় টাকা পায়, তার কি বৈধ পয়সা কামানোর সম্পদ নাকি? ওগুলো অবৈধ পয়সা কামাইছে, সম্পদ জোয়াইছে। শুধু এখানে যে তাই নয়, আরো বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার জায়গা আছে না। শুধু নিজের এলাকায় নয়, খোদ রাজধানীতে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। গুলশানের জোয়ার সাহারায় 3 কাঠা জমি, খিলক্ষেতে 33 শতাংশের প্লট, কাকরাইলের আইরিশ নূরজাহান কমপ্লেক্সে 1170 বর্গফুটের কমার্শিয়াল স্পেস, একই ভবনে কার পার্কিং স্পেস সহ 1835 বর্গফুটের ফ্ল্যাট। এছাড়া কাকরাইলে 1900 বর্গফুট ও 3800 বর্গফুটের ফ্ল্যাট সহ রয়েছে কার পার্কিং। মোহাম্মদপুরে 3টি বাণিজ্যিক ভবনে 4000 বর্গফুটের 3টি স্পেস, গাজীপুরে 62,40,000 টাকার 5 কাঠা জমি, এছাড়া গুলশানে 72 লাখ টাকার 2428 বর্গফুটের ফ্ল্যাট এবং বাড্ডায় 4 কাঠা জমি। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার জি এবং ডি ব্লকে 3 কাঠার 2টি প্লট রয়েছে এনামুলের নামে। এর মধ্যে জি ব্লকের প্লটটির উপর করেছেন 9 তলা ভবন। এই ভবনের 2য় ও 3য় তলায় 2টি ডুপ্লেক্সে বসবাস করেন এনামুল হক। বহুল সমালোচিত ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সাথে এনামুল হকের ঘনিষ্ঠতার কথা সবাই জানেন। এবার মতিউর রহমানের আরেক সহযোগী ও রাজস্ব বিভাগের উপকমিশনার আরজিনা খাতুনের দুর্নীতির চিত্র তুলে ধরছি আপনাদের সামনে। চাকুরির বয়স
কতই বা হবে, 10 বছর মাত্র। এই অল্প সময়ের ব্যবধানে সরকারি চাকুরি করে নিজের ও পরিবারের খরচ মিটিয়ে কত টাকা সঞ্চয় করতে পারেন আরজিনা? রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালুকপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান আরজিনা। সেই আরজিনা গ্রামের বাড়িতে কোটি টাকার ভবন, শত বিঘা জমি কিনেছেন। তার এই হঠাৎ উত্থানে বিস্মিত এলাকাবাসী। চাকরি পরে এইগুলো করেছি, আর গ্রামে আসলাম, তার সাথে সারাসারি হয়েছে, তারপরে এইসব শুরু হয়েছে। শুধু কি তাই, দেশের বাস্তবতা একজন সরকারি চাকরিজীবীর পক্ষে ঢাকার দামি আবাসিক এলাকায় কোটি টাকা খরচ করে ফ্ল্যাট কেনা অসম্ভব। তাহলে মিরপুরের এই দামি আবাসিক প্রকল্পে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন কিভাবে আরজিনা? আরজিনা এখন চলেন কয়েক লাখ টাকা দামের গাড়িতে, স্বর্ণের গহনাও রয়েছে শত ভরি। এসবের পেছনের রহস্য ফাঁস করলেন তার সাবেক স্বামী আবু হেনা মোহাম্মদ রৌফুল আজম। তার দাবি, এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের সাথে অবৈধ সম্পর্ক ছিল আরজিনার। সর্বপ্রথম মতিউর রহমানের ব্যাপারটা কিভাবে আমার সামনে আসে, ও একটা রেকর্ডিং সফটওয়্যার আমার কাছে নেয়। ওর ওই রেকর্ডগুলো দেখতে গিয়ে মানে ওইখানে দেখলাম যে মতিউর রহমান সাহেব এবং আরজিনার যে কথাবার্তাগুলো, মানে আপনারা যেটা শুনতেছেন আমি আসলে মানে আরও মানে যেগুলো ডিপলি জানি, যেগুলো আমি আসলে বলতেও পারবো না। আরজিনার সাবেক স্বামী আজম দাবি করেন, দুর্নীতিবাজ কর্মকর্তা মতিউর রহমানের ছত্রছায়ায় দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ গড়েছেন আরজিনা। মতিউরের প্ররোচনায় ঘর ভেঙেছে তার সাবেক স্ত্রী আরজিনা। মতিউর রহমানের মেয়ের যখন বিয়ে হয়, ও তখন টাঙ্গাইলেই তো ছিল, ও সব কিছু ওই তো মেনটেন করে। এবং ওই সময় দেখলাম যে মতিউর রহমান একটা 60,000 টাকা দামে, ওই সময়ের কথা বলতেছি, ওনাদেরকে নাকি ওই আমাকে যেটা বলছে যে 20,000 টাকা দামে শাড়ি দিচ্ছে, ওকে দিচ্ছে 60,000 টাকা দামে। মানে সে যখন গোল্ড কিন্তু মোটামুটি এরকম 11 লাখ, 10 লাখ, 20 লাখ এরকম। কিন্তু মতিউর স্যারকে আমি 2বার ফোন দিয়েছিলাম, মানে সংসারটাকে ভাঙিয়ে না এইভাবে কিন্তু একটা অনুরোধ করছিলাম, তো উনি কোনো কথা বলেন না, কেটে দিছে। এখানে স্বাভাবিকভাবেই মানে আমি মনে করি মতিউর রহমানের জন্য এবং আমার এই মতিউর রহমানের জন্যই আমার সংসারটা ভাঙছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আরজিনা খাতুন। তার দাবি, সবই ষড়যন্ত্রের অংশ। আমার নামে যে অভিযোগ আসছে, যেমন 500 ভরি স্বর্ণ, এটা তো আসলে লুকায় রাখার কোনো সুযোগ নাই। ফ্ল্যাট, বাড়ি, মানে আমার গ্রামের বাবার বাড়ির কথা বলা হয়েছে, প্লাস হচ্ছে আমার ভাইদের নামে জমির কথা বলা হয়েছে। এগুলো তো আসলে লুকিয়ে রাখার কোনো বিষয় না, এটা তদন্ত করলেই আসলে বের হয়ে আসবে। এগুলো আসলে আমার নামে মিথ্যা ছড়ানো হচ্ছে, মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। অবৈধ অর্থ নিরাপদ করতে একটি দুটি নয়, নিজের নামে, পরিবারের সদস্যদের নামে, এমনকি আত্মীয় স্বজনের নামে 700টি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন রাজস্ব কর্মকর্তা ফয়সাল। শুধু কি তাই, যার আঙুল নেই সেই মানুষের আঙুলের ছাপ নিয়ে পূর্বাচল প্রজেক্টে একটি প্লটও হাতিয়ে নিয়েছেন রাজস্ব কর্মকর্তা ফয়সাল। কিভাবে সেটি সম্ভব হলো, আসুন ঘুরে আসি সেই চাঞ্চল্যকর দৃশ্যে। কাজী আবু মাহমুদ ফয়সাল 24তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস ক্যাডারে সহকারী কর কমিশনার হিসেবে 2005 সালে চাকুরিতে যোগদান করেন। এই সরকারি চাকুরি যেন আলাদিনের চেরাগ হয়ে ধরা দেয় কাজী ফয়সালের হাতে। চাকুরির শুরুতেই প্রতারণার হাতে খড়ি হয় ফয়সালের। রাজধানীর পূর্বাচল প্রকল্পে 8 কোটি টাকা মূল্যের 3টি প্লটের সন্ধান পায় ক্রাইম ওয়াচ টিম। এর মধ্যে 21 নম্বর সেক্টরের 18 নম্বর প্লটটি তার স্ত্রী আফসানা জেসমিনের নামে। এই প্লটটি মাত্র 10,000 টাকায় স্থানীয় হারিসা বেগমের কাছ থেকে বায়না করেন ফয়সাল। এরপর দীর্ঘদিন কোনো খোঁজ খবর নেননি তিনি। এর মধ্যে প্লটের মালিক হারিসা বেগম 2007 সালে মারা যান। পরে 2018 সালে রাজুক থেকে প্রতারণার মাধ্যমে লিজ দলিল করেন ফয়সাল। এমন অভিযোগ হারিসা বেগমের
স্বজনদের। জালিয়াতি করছে, কিভাবে করছে আবু মোহাম্মদ ফয়সাল। আমার দাদির মাথার আঙ্গুলের মাথাই নাই, এটা টিপ দিছে, এটা টিপ সই দিল কিভাবে, সই দিতে পারে না। রাজুকও এটা জানে যে মাথার আঙ্গুল নাই গেছে, তারপর জানে। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সুরক্ষিত করার জন্য বিশাল জাল পাতেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী ফয়সাল। দুর্নীতি দমন কমিশনের তদন্তে ধরা পড়ে বিভিন্ন ব্যাংকে নিজের নামে, পরিবার সদস্যদের নামে এবং আত্মীয় স্বজনের নামে 700 অ্যাকাউন্ট খুলেছেন ফয়সাল। তদন্তে এসেছে এখন পর্যন্ত 16 কোটি 41 লাখ টাকার স্থাবর অস্থাবর সম্পদ গড়েছেন ফয়সাল। কাজী ফয়সাল যেমন 2 হাত ভরে কামিয়েছেন অর্থ, তেমনি আয়েশি জীবনও ছিল তার। পরিবার নিয়ে থাকতেন রাজধানীর সিদ্ধেশ্বরীর এই বিলাসবহুল ভবনে। ভবনটির 11 তলায় নিজের শ্বশুরের নামে কেনা প্রায় 3000 বর্গ ফুটের ফ্ল্যাটে এতদিন বসবাস করলেও দুর্নীতির খবর ছড়িয়ে পড়ার পর এখন আর সেখানে থাকেন না ফয়সাল। ছিল ফ্ল্যাটে ছিল উনি, তো ফ্ল্যাটে আজকে 2 সপ্তাহ যাবৎ উনি নাই, ফ্যামিলি সহ। ফ্যামিলিও থাকছে এখানে, ফ্যামিলি সহ নাই। হ্যাঁ, ফ্ল্যাটে তালা মারা, লক করা আছে। আবু মাহমুদ ফয়সালের পৈতৃক বাড়ি খুলনা শহরের 9 নম্বর ওয়ার্ডের মুজগুন্নি কাজীপাড়া এলাকায়। এখানেও রয়েছে তার একাধিক বাড়ি, প্লট, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। দুর্নীতির অভিযোগ ওঠার পর কর কর্মকর্তা ফয়সালকে বদলি করা হয়েছে বগুড়া কর অঞ্চলে। সরকারি চাকরি করে এত এত সম্পদ ও সম্পত্তির পাহাড় গড়ে তোলা কি সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে পুলিশের সাবেক একজন অতিরিক্ত আইজিপি কিভাবে অডেল সম্পদ গড়লেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শামসুদ্দোহা খন্দকার পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি, বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান। দুটি সংস্থাতেই দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতির এনতার অভিযোগ ছিল, কিন্তু তদন্ত করেনি কোনো সংস্থাই। একজন অজ্ঞাতনামা ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্তে নামল দুর্নীতি দমন কমিশন। কি পেল তারা? নিজ বাহিনীতে দুর্নীতির বরপুত্র হিসাবে পরিচিত ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার। তদন্ত হয়নি, তাই দুর্নীতির অভিযোগ থেকে গেছে আড়ালেই। এই শামসুদ্দোহা আবার বিআইডব্লিউটি এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। সেখানেও দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। এই প্রতিষ্ঠানে তিনি প্রধান কর্তা থাকায় তার বিরুদ্ধে টু শব্দ করার সাহস পায়নি কেউ। তবে সরিয়ে দেয়া হয় চেয়ারম্যানের পদ থেকে। তিনি ফিরে যান পুলিশ বাহিনীতে। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে 2016 সালে অবসরে যান শামসুদ্দোহা খন্দকার। এই অভিযোগে তার কিছু যায় আসেনি। অবসরে যাওয়ার পর একজন অজ্ঞাতনামা ব্যক্তির অভিযোগ আমলে নিয়ে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। সেই তদন্তে বের হয়ে আসে অবৈধ উপায়ে অর্জিত সম্পদের পরিমাণ 62 কোটি টাকা। শামসুদ্দোহা খন্দকারের নিজের চেয়ে তার স্ত্রীর নামে সম্পদের পরিমাণ বেশি। আদালতে দাখিল করা সম্পদের তালিকার সূত্র ধরে এবার ক্রাইম ওয়াচ টিম শামসুদ্দোহা খন্দকারের সম্পত্তির সন্ধানে। অবৈধ পথে শামসুদ্দোহা কি পরিমাণ সম্পদের মালিক তা সরেজমিনে অনুসন্ধানে নবাবগঞ্জে ক্রাইম ওয়াচ টিম। এই উপজেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শামসুদ্দোহার সম্পদ। ক্রাইম ওয়াচ টিম সন্ধান পায় 100 একর জমি নিয়ে গড়ে তোলা শামসুদ্দোহার বাগানবাড়ি আর পার্কের। নবাবগঞ্জ শহরের পাশে কলাকুপা এলাকায় অবস্থিত তার ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক। প্রবেশ করতে গিয়ে প্রথমেই বাধার মুখে পড়ে ক্রাইম ওয়াচ টিম। আমার প্রজেক্ট আমি তো ঢুকতে দেব না,
আপনারা অনুমতি নিলে তারপর ভিডিও করা পারবেন, অনুমতি ছাড়া ভিডিও করা পারবেন না। আপনি বসের পারমিশন নেন, তারপর ঢুকেন, তারপরে সারাদিন থাকলে আমাদের কোনো আপত্তি নেই। যদিও এক পর্যায়ে ভেতরে প্রবেশের অনুমতি পাওয়া যায়, ভেতরে গিয়ে দেখা যায় শামসুদ্দোহার আরেক অপকর্মের চিত্র। শামসুদ্দোহার অতীত জানতে আমরা কথা বলি তার প্রতিবেশীদের সাথে। একসময় পৈতৃক ভিটেমাটি না থাকা একজন সরকারি কর্মকর্তার এমন রাজকীয় জীবনযাপনে বিস্মিত তারা, যদিও ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ এলাকাবাসী। বাপ মারা যাওয়ার পরে ঢাকায় যায় কেমনে কেমনে চাকরি ওখানে যায়, তো আমরা যে একটু শুনি যে সে পিআইডাব্লিউর চেয়ারম্যান, ওই আইজি সাপ, অমুক তমুক, বিশাল ব্যাপার স্যাপার। একটা সরকারি চাকরি করে এত সম্পদ, এত টাকা এটা হয় কেমনে সম্ভব? আল্লাহ মাহবুদে জানি, এখানে আল্লাহ মাহবুদে সারা আমরা মূর্খ মানুষ এইগুলো আমরা কই পারব না। চাকরি বাকরি ধরেই করছে উনি, তাছাড়া আগে এইগুলি করেন। আগে ছিল না? না আগে ছিল, এই চাকরি ধরার পরে থেকেই ওনার আস্তে আস্তে সম্পত্তি বাড়াবে। হঠাৎ বড়লোক বনে যাওয়া শামসুদ্দোহা খন্দকারের এসব সম্পদ প্রকাশ্য। দীর্ঘ 5 বছরের অনুসন্ধানে আর কি সম্পদের তথ্য পেল দুর্নীতি দমন কমিশন? চলুন যাই সেই অনুসন্ধানে। সীমিত আয়ের স্কুল শিক্ষক বাবার মৃত্যুর পর লেখাপড়ার খরচ চালানোর জন্য পৈতৃক ভিটাও বিক্রি করে দিতে হয় শামসুদ্দোহা খন্দকারকে। পুলিশে চাকরি পাওয়ার পর সেই বাড়িও কিনে নেন শামসুদ্দোহা। সেখানেই এখন চিত্ত বিনোদনের বিশাল পার্ক। শামসুদ্দোহা খন্দকার ফেরদৌসী সুলতানা দম্পতির 4 সন্তানের মধ্যে 3 জনকেই পড়িয়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায়। অবৈধ কালো টাকা সাদা করার জন্য কয়েকশো বিঘা জমি কিনে তাতে ডেইরি ফার্ম ও মাছের খামার তৈরি করেন শামসুদ্দোহা। 5 বছরের তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন জানায় শামসুদ্দোহার অপরাধ লব্ধ আয় 62 কোটি টাকা। শামসুদ্দোহার 3টি ব্যাংক হিসাবে 29 কোটি টাকা জমা হওয়ার তথ্য পেয়েছে দুদক। আরেকটি ব্যাংক হিসাবে জমা হয় 14 কোটি 14 লাখ টাকা। আর শামসুদ্দোহার স্ত্রী ফেরদৌসী সুলতানার আয়ের কোনো উৎস না থাকলেও তার 6টি অ্যাকাউন্টে 41 কোটি 29 লাখ টাকা জমা হয়েছে। আরেকটি ব্যাংক হিসেবে 35 কোটি 28 লাখ টাকা লেনদেন হওয়ার তথ্য পাওয়া যায়। 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত শামসুদ্দোহার ব্যাংক হিসাবে ঋণের অর্থ বাদ দিয়ে লেনদেনের পরিমাণ 21 কোটি টাকা। এত সম্পদ থাকার পরও শামসুদ্দোহা খন্দকার গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রাখেন। এত অভিযোগের বিষয়ে শামসুদ্দোহা খন্দকার নিজেই ফোন করে বক্তব্য দেওয়ার আগ্রহের কথা জানান ক্রাইম ওয়াচ টিমকে, কিন্তু পরবর্তীতে ক্রাইম ওয়াচ টিমের পক্ষ থেকে বারবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এমনটি আমরা পড়েছি, কিন্তু প্রশ্ন ফাঁস করে যে অঢেল সম্পদের মালিক হয় সে, এমনটি তো পড়িনি। সরকারি কর্ম কমিশনের গাড়ি চালক আবেদ আলী সেটিই প্রমাণ করছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গাড়ি চালক থেকে যেন চালকের আসনেই বসেন সরকারি কর্ম কমিশনের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন প্রণয়ন, প্রশ্ন সংরক্ষণ এবং প্রশ্ন বিতরণ থেকে শুরু করে সব কিছু হয় অত্যন্ত গোপনীয়তার সাথে, আর সব কিছু নিয়ন্ত্রণ করেন কর্মকর্তারা। গাড়ি চালক আবেদ আলী কিভাবে কোন প্রক্রিয়ায় প্রশ্ন ফাঁস করে অঢেল সম্পদের মালিক হলেন?
সৈয়দ আবেদ আলী জীবন রূপকথার গল্পকেও হার মানিয়েছে তার উত্থান পর্ব। তিনি সরকারি কর্ম কমিশনের একজন গাড়ি চালক, তবে তার বেশভূষায় এখন আর তাকে গাড়ি চালক হিসেবে ভাবার কোনো সুযোগ নেই। তিনি এখন যে কোটি টাকা দামের গাড়িতে চড়েন, সেই গাড়ির চালকের বেতনও তার চালক জীবনের চেয়ে অনেক বেশি। এই আবেদ আলী একজন গাড়ি চালক হলেও সরকারি কর্ম কমিশনের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে প্রশ্ন ফাঁসকারী চক্র গড়ে তোলেন তিনি। এই প্রশ্ন যেমনে কইছো অমনে সব প্রশ্ন রেডি আছে, আর প্রশ্ন কিন্তু একদম জেনুইন। এবার প্রশ্ন নিয়ে কোনো ঝামেলা নাই, তোমরা রেটটা ঠিক করে দিও আর আরে কইও যে টাকা পয়সা সব রেডি করে রাখতে। প্রশ্ন ফাঁস করে তা ছড়িয়ে দিয়েছেন নির্দিষ্ট ব্যক্তির কাছে, বিনিময়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এই আবেদ আলীর নেতৃত্বে 2 দশক ধরে যারা প্রশ্ন ফাঁস করেছে তাদের 17 জনকে চিহ্নিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাদের জালে ধরা পড়ে অপরাধী চক্র। একে একে বের হয়ে আসে রোমহর্ষক ঘটনার বর্ণনা। যে প্রতিষ্ঠানের উপর সবার আস্থা, সেই প্রতিষ্ঠান থেকে কিভাবে প্রশ্নপত্র ফাঁস হলো, সেই প্রশ্নপত্র কারা কিনলো, কাদের চাকুরি হলো ফাঁস হওয়া প্রশ্নে, তারা এখন প্রশাসনের কোন পর্যায়ে চাকুরি করছেন, এমন নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশবাসীর কাছে। সরকারি কর্ম কমিশনের সকল নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে প্রশ্নপত্র ফাঁস করলেন আবেদ আলী, দেশের সর্বনাশ করে কিভাবে নিজেদের সম্পদের পাহাড় গড়েছে প্রশ্ন ফাঁসকারী চক্র, এবার চলুন সেই দৃশ্যে। ছিলাম 15 বছর আগে, এখন আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। অভাবের তাড়নায় মাদারীপুর থেকে ঢাকায় এসে কুলির কাজ করেন সৈয়দ আবেদ আলী জীবন। সেই গল্প নিজেই বলেছেন জীবন। আমি ঘুমাইছিল ফুটপাতে, ওখানে শুয়েছি শর্ট বিছে, কারণ বোঝা গেছে সবাই পাইছিরি তরকারি কিনে আর মাথায় ফিরে গেছে। ভদ্রলোক বলে যে এটা একটু ইসে উঠে দেয়, রিস্কে উঠে, তখন এটা 1 টাকা দিচ্ছে আমার। তারপর গাড়ি চালানো শিখে চাকরি নেন সরকারি কর্ম কমিশনে। এরপর জীবন পাল্টে যায় সৈয়দ আবেদ আলী জীবনের। প্রশ্ন ফাঁসের টাকায় গাড়ি চালক থেকে কোটি টাকার গাড়ির মালিক বনে যান জীবন। উপজেলা নির্বাচনেও প্রার্থী হতে চান আবেদ আলী। এলাকায় গড়ে তুলেন আলিশান বাড়ি, 100 বিঘা জমির উপর খামার। এমন উত্থানে বিস্মিত এলাকাবাসী। গাড়ি চালাইতো, মানে ড্রাইভার আসছিল গাড়ি চালান গিয়া। এই এত টাকা পয়সা হলো কিভাবে? ড্রাইভারি করছে, হের পর মনে এই ড্রাইভার করছে মতন হে যে হাগোলাগে একটু থাকতো এই হেরতো ওই যে যেমন একজনের একটা কাম কাজ ধরাই দিত এরকম। সে নিজের মুখেই বলা যে সে এই মাসে 3 কোটি টাকার জায়গা রাখছে, এই 100 কোটি টাকার জায়গা রাখছে, ঢাকায় ফ্ল্যাট করছে, বাড়ি করছে, গাড়ি আছে, যা এমপি মন্ত্রীরাও আপনার এই সে যে গাড়িতে বহর করে এইগুলা সে এমপি মন্ত্রীরাও করেন, আমার দেখা জানা নাই। আর এগুলা এই যে একটা ডুপ্লেক্স বাড়ি, গাড়ি, এই যে 100 গরুর ফার্ম, এগুলা জায়গা, কোটি টাকার জায়গা, এগুলা সে কিভাবে করে? এত সম্পত্তি, এত টাকা পয়সার মালিক হয়, এটা একটা অসম্ভাব্য বিষয় বলেই আমার মনে হয়। শুধু গ্রামের বাড়িতেই নয়, ঢাকায়ও আয়েশে জীবন ছিল জীবনের। 2 দশক আগেও মাত্র 4000 টাকায় ভাড়া বাসায় ছিলেন আবেদ। এখন সেখানেই 6 তলা বাড়ি সৈয়দ আবেদ আলী জীবনের। টোটাল ভাড়া 2,10,000 টোটাল। ভাই আগে আমি তো জানতাম না ভাই, এলার আমি এই চাকরি করতাম, এখন চোরের চাকরি কেউ করেনি। প্রশ্ন ফাঁসের টাকায় শেওড়াপাড়ায় ওয়াসা রোডের বিসমিল্লা টাওয়ারে 2টি ফ্ল্যাট কিনেছেন আবেদ আলী। আবেদ আলীর চলনে বলনে একটা আভিজাত্যের ছাপ এসেছিল। ছেলেকে দিয়েছেন রাজনীতির পথে, করতেন দান খয়রাতও। এখন কি
অনেক ক্যান্ডিডেট আছে হাজার হাজার কোটি টাকার মালিক। আমরা তো আমি ছোটখাটো ব্যবসা এই করতে আমি হাজার হাজার কোটি টাকার মালিক না। প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারি ধরা না পড়লে হয়তো শুদ্ধজন হিসেবেই প্রতিষ্ঠিত হয়ে যেতেন আবেদ আলী জীবন। দর্শক, কোনো সমাজই অপরাধ মুক্ত নয়, অপরাধ হতেই পারে, কিন্তু বড় ধরনের অপরাধ যখন দেশের মূল ধরে টান দেয় তখন ঝাঁকুনিটা প্রচণ্ড হয়। সম্বিত ফিরে পাওয়ার পর প্রতিকারের জায়গাটিও শক্ত হওয়া জরুরি। তাই এ ধরনের অপরাধ বন্ধে সতর্ক থাকুন, সতর্ক রাখুন। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের মেইল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।